হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আলোচনা করব অন দ্য ওয়াটার ফ্রন্ট এই ছবিটাকে নিয়ে, যেটা আজকে 70 ইয়ার্স মানে 70 বছর কমপ্লিট করলো। তো একটা ছবি নিয়ে যখন কথা বলছি 70 বছর পরও, তখন বুঝতে হবে যে ছবিটার মধ্যে এমন কি এলিমেন্ট রয়েছে যে কারণে ছবিটাকে নিয়ে আমরা আজকে এত বছর পরেও কথা বলছি, কেন ছবিটা 70 বছর পরেও এত রেলিভেন্ট রয়েছে। তো সবার প্রথমে এটা বলতে হয় যে এই ছবিটা এমন একটা সিনেমা, যে ছবিটা মানে যারা ট্রু সিনেফাইল, যারা ট্রু সিনে লাভার, যারা দারুণভাবে ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করেছে, কনজিউম করে, তাদের কাছে এই ছবিটা খুব স্পেশাল, খুব মাস্টারপিস একটা সিনেমা। এবং এই ছবির টেমপ্লেটকে ফলো করে বা এই ছবি থেকে ফ্রেম বাই ফ্রেম সারা বিশ্বে অনেক কিন্তু রিমেক হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে, সিন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ তুলে দেওয়া হয়েছে, এরকম বহু কিছু হয়েছে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলছি, কবজা মানে এখানে কন্নড় ছবি কবজা নাই, মহেশ ভাট পরিচালিত ছবি কবজা, যেখানে সঞ্জয় দত্ত ছিল, সেই ছবিটাও কিন্তু এই ছবিটারই মানে অন দ্য ওয়াটার ফ্রন্টের একটা আনঅফিসিয়াল রিমেক ছিল। মহেশ ভাটের এমনি তো সবাই জানে যে এরকম ঝেপে ঝেপে ছবি বানাতো বরাবরই আর কি, যারা করে এসছে, এটা আর কি, এটা নতুন কিছু বলার কিছু নেই সেটা নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে গুলাম খুব ভালো ছবি, আমির খান ছিল, রানী মুখার্জি ছিল, শরৎ সাক্সেনা ছিল, খুব ভালো ছবি গুলাম। তো গুলামও কিন্তু এখান থেকেই কিন্তু করা, কিন্তু ঠিক আছে, মানে গল্পটা টেমপ্লেট কিন্তু একদম সেম। আচ্ছা, সিন যদি বলি, ক্রান্তিবীর নানা পাটেকর ছিল, ডিম্পল কাবাডিয়া ছিল। সেই ক্রান্তিবীর ছবিতে দেখবে যখন ডিম্পল কাবাডিয়া একটা সিন থাকে, গ্রামের সবাইকে বোঝাচ্ছে, এই হিন্দু মুসলিম সামনে বোঝাচ্ছে, নানা পাটেকর তখন দূরে দাঁড়িয়ে সে বলছে, মানে বসে বলছে যে এদের দ্বারা কিছু হবে না, এরা কিছু পারবে না, এরা কিছু করতে পারবে না, এরা বলছে। সেরকম একটা সিন দেখবে এই ছবিটার মধ্যে কিন্তু ছিল, মানে অন দ্য ওয়াটার ফ্রন্টে ছিল, যেখানে একটা জায়গার মধ্যে একজন মানে কিছু মানুষকে বোঝাচ্ছে, মার্লন ব্র্যান্ডো বলছে যে এরা ভীতু, এরা কিছু করতে পারে না, এরা কিছু করার ক্ষমতা নেই। তো মানে ছবিটার মধ্যে এমন কিছু আছে যে কারণে এই ছবিটা থেকে আনঅফিসিয়াল, অফিসিয়াল রিমেক হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে, টেমপ্লেটকে ফলো করে সিন তুলে দেওয়া হয়েছে বা হোমাজ দেওয়া হয়েছে, হোয়াট এভার। এবার সে সিনেমাটার বিষয়, সিনেমাটা কী আছে। তো অন দ্য ওয়াটার ফ্রন্ট নাম শুনে বুঝতেই পারছো যে এটা মানে জলের ধারের কেন্দ্রে কোনো একটা জায়গায় কেন্দ্র করে একটা ঘটনা এখানে তুলে ধরা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডক, সেখানে একজন মালিক যে খুব পাওয়ারফুল, যে খুব ইনফ্লুয়েন্সিয়াল, সে কিভাবে সে ডকের সমিতি সে অপারেট করছে, মানে বা ডমিনেট করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে মার্লন ব্র্যান্ডোর ক্যারেক্টারটা আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি যে সে একটা অল্প বয়সের ছেলে, ইয়ং ছেলে একদম আর কি, সে ওই মালিকের চেয়ে সে কাছে নিয়ে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা বুঝতে পারছি যে এ খুব একটা ভালো ছেলে নয়, বা আমরা তখন তার মধ্যে কিন্তু ভালো কিন্তু খুঁজে কিন্তু পাইনি কিন্তু, ঠিক আছে। এইবার যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোনো ঘটনা ঘটছে, যেটা ওই যে নায়িকা আর কি, তার দাদা বা ভাই মারা যায় আর কি পায়রাট ওড়ানোর পরে। এবারে যেটা হচ্ছে কি, সে কিন্তু জানে না যে অ্যাকচুয়ালি পায়রাটা তাকে কোড়ানোর কী জন্য হয়েছিল আর কি, সেখানে ভুল করে ফেলছে। এবার কি হচ্ছে, এটা দেখতে পাচ্ছি যে যখন সে নায়িকার সঙ্গে যখন মিশছে, যখন আর দুজন ভালো লোকের সাথে মিশছে, আমরা তার মধ্যে কিন্তু একটা ভালো দিক আসলে খুঁজে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি যে এ আসলে অতটা খারাপ ছেলে নয়, বা যেটা আমরা বলে থাকি যে সেলফ ডিসকভার, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে অ্যাকচুয়ালি তার মধ্যেও কিন্তু ভালো দিক রয়েছে, যেটা সে নিজেও হয়তো জানে না। এবার কি হচ্ছে, যখন সে ভালো মানুষের মিশছে, সে আস্তে আস্তে করে সেটা কিন্তু নিজেকে সেটা খুঁজে পাচ্ছে, নিজে ভালো কিছু বুঝতে পারছে।
একটা জায়গা থেকে দেখবে যেখানে দেখবে ও পায়রাদেরকে খুব ভালোবাসে। এখানে বুঝতে পারি যে তার মনের মধ্যেও একটা সফট কর্নার রয়েছে, একটা ভালো একটা সফট দিক রয়েছে মনের আর কি। তাই বুঝতে পারছি ছেলেটা আসলে খারাপ নয়। এবারে কি হচ্ছে, আস্তে আস্তে করে সে রিয়েলাইজ করছে যে মানে সে মানে সে অ্যাকচুয়ালি ভুল দিকে যাচ্ছিল, ভুল পথে যাচ্ছিল। এই যে রিয়েলাইজেশন, এটাকে হচ্ছে সেলফ ডিসকভার, এটা এক্সপ্লোর করে। তার সাথে সাথে ছবিটার মধ্যে এই যে ইউথদের ব্যাপারটা, যে কী হয় বউকে তো দেখতে হয় যে ইউথরা তাদের লাইফের কোনো দিশা তারা বুঝতে পারে না, জানে না যে তাদের কী করে কী করা উচিত না। কারণ প্রথম দিকে আমরা দেখতে পাই ক্যারেক্টারটা, মাল্লাবের ক্যারেক্টার দেখতে পাই যে সে মানে তার কোনো লাইফে কোনো গোল নেই, কোনো দিশা নেই। বাট যখনই সেটা ভালো সঙ্গ পাচ্ছে সে কিন্তু সেটা কিন্তু মানে আস্তে আস্তে রিয়েলাইজ করছে, নিজের কাছে খুঁজে পাচ্ছে। আচ্ছা, ছবির মধ্যে একটা প্রেমের দিকও আছে, বাট এই ছবিটার মধ্যে এমন না যে এখানে যে নায়িকা রয়েছে মাল্লামের অপোজিটে, এমন না যে তাকে জাস্ট একটা শো পিসে রাখা হয়েছে, না, তারও কিন্তু একটা প্রপার ক্যারেক্টার রয়েছে। সেটা যথেষ্ট খুব ভীষণ স্ট্রং ক্যারেক্টার, প্রচণ্ড স্ট্রং একটা ক্যারেক্টার। এবং এই প্রেমটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে এই প্রেমটা কীভাবে এই যে প্রোটাগনিস্ট যেটা মার্লন ব্র্যান্ডো প্লে করছেন সেটাকে কিভাবে চেঞ্জ হতে সাহায্য করছেন। তার সাথে আরেকটা ক্যারেক্টার থাকে, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, মানে কিছু ভালো মানুষ তারা তাকে মানে পরিবর্তন করতে সাহায্য করছে আর কি। এবং আস্তে আস্তে সে বুঝতে পারছে যে আমি এটা ভুলতে যাচ্ছিলাম। এবং লাস্টে দেখা যায় সে ভিলেনের সঙ্গে সে লড়াই করছেন, মানে ভিলেন তার কাছের লোক ছিল, তাদের কাছে চলে যাচ্ছে আর কি। কারণ সে বুঝতে পারছে যে সে কীভাবে মানে তাকে ভিলেন কীভাবে ইউজ করছিল, বেশিদিন দায়িত্ব হচ্ছিল, তাকে ইউজ করছিল। কারণ ওই যে পায়রার যে সিনটা, যখন পায়রা রান্না করে যে একজনকে উপর থেকে ফেলে দেওয়া হয়, ওই যে জায়গাটা, ও তো আসলে জানতো না যে মানে এরকম কিছু একটা হবে। কারণ ইঙ্গিত দেওয়া ছিল পায়রাটা ওড়ালেই তাকে উপর থেকে ফেলে দেওয়া হবে, সেটা মাল্লান জানতো, সেটা একটা ধোঁকা ছিল। আচ্ছা, এই ছবিটার মধ্যে পায়রারও কিন্তু একটা ভূমিকা আছে। কেন? কারণ আমরা জানি যে পায়রা হচ্ছে আসলে শান্তির দূত। তো যে কারণে এখানে কিন্তু পায়রাকে এখানে কিন্তু একটা হোপ বা একটা আশার আলো হিসেবে ইউজ করা হয়েছে। কারণ এই যে ডক মালিক, যে এখানে মেন অ্যান্টাগনিস্ট, সে হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল, ইনফ্লুয়েন্সিয়াল। তো সে সবার উপর অত্যাচার করতো, ডমিনেট করতো, সবাই তাকে ভয় পেত, ঠিক আছে, সবাই তাকে ভয় পেত। এবারে এখানে পায়রা হচ্ছে একটা আশার আলো, হোপ। এবং এই ছবিটার এন্ডিং আমার মানে ভীষণ অন্যরকম লাগলো। অন্যরকম বলতে আমি এই সেন্সে বলছি, আমরা জেনারেলি কি দেখতে পাই যে একটা ছবির মধ্যে ভিলেনকে দেখতে যে মেরে দেওয়া হয়, যেটা আমরা একদম টিপিক্যাল এমনি দেখেছি, ভিলেনকে মেরে দেওয়া হচ্ছে। এখানে এটা হচ্ছে, যেটা দেখাচ্ছে যে ভিলেন কিন্তু পাওয়ারফুল, কিন্তু ভিলেনের যেটা হচ্ছে কি, ভিলেন পাওয়ারফুল থাকছে কখন, যখন মানুষ তাকে ভয় পাচ্ছে। কারণ সে তো মানুষদের উপর রাজত্ব করেই তো সে পাওয়ারফুল হয়েছে, নিজেকে যে ক্ষমতাটা সে জাহির করতে পারছে। এবার মানুষজন তাকে বয়কট করে দেবে পুরোপুরি, এ ধর রেখে দরকার নেই, একে বাদ দাও, তখন সে পুরোপুরি একা হয়ে যাচ্ছে। কারণ দেখছি লাস্টে নতুন ডক মালিক আসছে, সবাইকে সে ডেকে নিচ্ছে এবং সবাই কারখানায় ঢুকেছে, দরজাটা বন্ধ আছে, এটা আমি লাস্ট দিনে দেখতে পাচ্ছি আমরা। এবার মানে কি, তার মানে হচ্ছে যে ভিলেনকে হচ্ছে মারার দরকার নেই, একে পুরোপুরি বয়কট করে দাও, পুরো রিজেক্ট করে দাও। তাহলে রিজেক্ট করে দিলে এরা কোনো ক্ষমতা থাকবে না। কারণ একে যে সবাই রিজেক্ট যদি করে দেয়, যদি বয়কট যদি করে দেয়, এর রাজত্বটা করবে কার উপরে, এতে পুরোপুরি একা হয়ে যাচ্ছে। সেইখানে এখানে দেখায় যে মানে প্রতিবাদ কিন্তু মানে শুধুমাত্র এমন নয় যে শুধুমাত্র ভায়োলেন্স করে করতে হবে, না, ভায়োলেন্স করা দরকার নেই। হ্যাঁ, ছবির মধ্যে লাস্টে অ্যাকশান আছে। এবং সেখানে আমরা দেখতে পাই মাল্লানের লাস্টে কিন্তু মার্ক কিন্তু যেমন না যে মাল্লানের ভিলেনকে হারিয়ে দেয়, কিন্তু নয়, সে কিন্তু মার্কে আহতই হয় কিন্তু। বাট ওই যে প্রতিবাদটা করে, যে কারণেই ও সবার কাছে কিন্তু মানে খুব কাছের হয়ে ওঠে, এবং সবার কাছে ও এক প্রকার বলতে গেলে একটা মানে একটা মুখ হয়ে ওঠে।
যে এ হচ্ছে আমাদের মুখ, এই যে আমাদের প্রতিবাদের মুখ। ওটা মানে অ্যাকচুয়ালি মার খেলো, কারণ ভিলেন ওর থেকে ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজে স্ট্রং ছিল, পাওয়ারফুল ছিল, কিন্তু ওই যে প্রতিবাদটা করলো, এই প্রতিবাদটা কারণে সাহসটা যে দেখালো, এই কারণে কী হলো, সবাই কিন্তু তার দিকে হয়ে গেল, সবাই তাকে কিন্তু ভালোবেসে নিল আর কি। এটা আমরা দেখতে পেলাম আর কি। এবং ভিলেনকে এখানে পুরোপুরি বয়কট করে দেওয়া হলো। যে বয়কট করলে কী হলো, সে একা হয়ে গেল, সে ক্ষমতাহীন হয়ে গেল। তো এইভাবে যে ভিলেনকে যে মানে পরাস্ত করা যায়, ছবিটা এখানে দেখায় ভীষণভাবে। তো এই সব কারণে মানে ছবিটা প্রচণ্ড অ্যাহেড অফ দ্য লাইন সিনেমা। এবং এটা এমন একটা সিনেমা যে এই ছবিটাকে নিয়ে শুধুমাত্র 70 বছর পরে নয়, এই ছবিটাকে নিয়ে মানে সিনেমা যতদিন থাকবে এই সমস্ত দিনে কিন্তু আগামী দিনেও কিন্তু ভীষণভাবে কিন্তু কথা হবেই। মানে এটা এমন একটা সিনেমা, মানে একটা সিনেমা থেকে যখন এত রিমেক, অফিসিয়াল নামে রিমেক হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে, সিন তুলে দেওয়া হয়েছে, এক্স্যাক্টলি হোমাজ দেওয়া হয়েছে, এত কিছু হয়েছে, তখন বুঝতে যে সিনেমাটার মধ্যে মানে মানে কী এলিমেন্ট রয়েছে, কী জিনিস রয়েছে আর কি, যে এত বছর আমরা ছবিটা নিয়ে কথা বলছি। আমরা তো সেলফ ডিসকাউন্ট নিয়ে, ইউথ পাওয়ার নিয়ে কথা বলছি, বাট এই ছবিটা আজ থেকে 70 বছর আগেও এগুলো নিয়ে কথা বলেছে, ঠিক আছে। আচ্ছা, এবার সেই ছবির পারফরমেন্সের কথায়, চরিত্রায়ন। প্রথম হচ্ছে যে এখানে প্রতিটা চরিত্রের একটা দিক আছে, একটা পার্সপেক্টিভ রয়েছে, এবং চরিত্রগুলো যেমন দারুণভাবে লেখা হয়েছে, পাশাপাশি প্রত্যেকের এখানে অসাধারণ অভিনয়। মার্লন ব্র্যান্ডো কি দারুণ তার কাজ, কি ন্যাচারাল তার কাজ। এমনি মার্লন ব্র্যান্ডো অল্প বয়সে দেখতে দারুণ দেখতে ছিল, খুব হ্যান্ডসাম দেখতে ছিল, খুব চার্মিং দেখতে ছিল, এবং মানে তার অভিনয় দেখবার মতো দারুণ তার অভিনয় মার্লন ব্র্যান্ডোর এখানে প্রত্যেকে ছবিটা 8খান অস্কার পেয়েছে, ইনক্লুডিং বেস্ট ফিল্ম। সেটা কিন্তু এমনি পায়নি, সেটা ছবির কোয়ালিটিগুলো বোঝা যায়। আর সবথেকে যে ছবিটা না প্রচণ্ড একদম টু দ্য পয়েন্ট, মানে আমি এখানে ছবিটা রানটা কিন্তু খুব কম, মাত্র 1 ঘন্টা 48 মিনিট, বাট এই স্বল্প পরিসরের মধ্যে এই যে এত কিছুকে এত সুন্দর করে তুলে ধরেছে, এটা ছবিটাকে স্পেশাল বানায়। রানটানটা ম্যাটার করে না, ব্যাপার হচ্ছে যে তুমি জিনিসগুলো কতটা সুন্দরভাবে, কতটা অর্গানিক্যালি দেখাতে পারছো, এটাই হচ্ছে আসল, এটাই ম্যাটার করে আর কি, ঠিক আছে। অনেক সময় যে 3 ঘন্টা ছবিতেও সব কিছু প্রপারলি এক্সপ্লোর হয় না, আবার অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টা কম সময় ছবিতেও সব কিছু প্রপারলি এক্সপ্লোর হয়ে যায়, দেখানো হয়ে যায়। অন দ্য ওয়াটারফ্রন্ট হচ্ছে ঠিক সেরকম একটা সিনেমা, যেটা মানে একটা দারুণ গল্প, যে গল্পকে ফলো করে বহু সিনেমা হয়েছে, যেটা আমি বলে আসছি। দারুণ স্ক্রিন প্লে, যেখানে স্ক্রিন প্লের মধ্যে অনেক কিছু বলা আছে, অনেক মেসেজ দিচ্ছে, আবার এমন না যে সেই মেসেজটা কখনো গল্পকে ওভারপাওয়ার করে যাচ্ছে। মেসেজ দেওয়া হচ্ছে, বাট একটা সুন্দর গল্প এবং একটা দারুণ স্ক্রিন প্লে বা স্টোরি টেলিংয়ের মাধ্যমে। তো দারুণ ডিরেকশান, দারুণ গল্প, চিত্রনাট্য, স্টোরি টেলিং, দারুণ ক্যারেক্টারাইজেশন, দারুণ পারফরমেন্স, সব দিকে টেকনিক্যালিও দারুণ, মানে যেরকমের ক্যামেরার কাজ দেখতে পাই, সব কিছু মানে শর্ট টেকিং দুর্দান্ত আর কি, দুর্দান্ত। এবং অ্যাকশান যেটা, সেটা কিন্তু মানে ওই মাসলি অ্যাকশান না, কারণ ছবিটা পুরো প্রচণ্ড রিয়েলিস্টিক জোনে বানানো আর কি। আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে কিন্তু এমন মার্লন ব্র্যান্ডোর প্রচণ্ড একটা মাস রয়েছে তা কিন্তু নয়, সেখানে লাস্টে মারই খেয়ে যাচ্ছে, বাট ওই যে প্রতিবাদটা করলো, ওই যে সাহসটা দেখালো, ওতেই কিন্তু সবাই কিন্তু তার দিকে হয়ে গেল, সবাই কিন্তু মোটিভেট হয়ে গেল যে না, ভয় পাওয়ার কারণ নেই, দরকার নেই। যেখানে খেলে লাস্টে ভিলেন কিন্তু পুরোপুরি কিন্তু অকেজো হয়ে গেল, সে বেঁচে থাকলো, বাট তার কোনো ক্ষমতা, তখন তাকে সে রিজেক্ট করে দিল। কারণ একটা কথা যে জনতা জনার্দন, এবং এখানে এই জায়গাটাতে কিন্তু একতা, মানে একসাথে থাকার যে কতটা শক্তি, কতটা মানে পাওয়ার, সেখানে দেখা যায় যে যদি তুমি সবচেয়ে যদি একসাথে যদি হয়ে যায়, তাহলে মানে অপর দিকে
সে যতই পাওয়ারফুল, যতই ইনফ্লুয়েন্সিয়াল হোক, তার কিন্তু আসলে কোনো ক্ষমতা কিন্তু থাকে না। তো ওই মানুষের মধ্যে একতা জিনিসটা কিন্তু এখানে ছবিটা কিন্তু এক্সপ্লোর করে আর কি, দারুণভাবে এক্সপ্লোর করে ছবিটা আর কি। তো এই ছিল কারণ অন দ্য ওয়াটারফ্রন্ট নিয়ে, যে ছবিটা কেন আজকের দিনে দাঁড়িয়েও এত রিলিভেন্ট, এত প্রাসঙ্গিক একটা সিনেমা। তো তোমরা যারা ছবিটা দেখোনি, যারা ট্রু সিনে লাভার আছে, সিনে বাফ আছো, সিনে ফাইল আছে যারা, আমি বলবো ছবিটা তোমরা অবশ্যই দেখো। তোমাদের একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হয় ছবিটা দেখার পরে, দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে ছবিটা দেখার পরে। ছবিটা কোথায় দেখবে? ছবিটা অ্যামাজন প্রাইমে আছে, বা সেটা রেন্ট আছে 69 রেন্টে। বাট আমি বলবো যে তোমরা গুগলে লেখো অন দ্য ওয়াটারফ্রন্ট ফুল মুভি, পেয়ে যাবে, বেশি খোঁজাখুঁজি করতে হবে না, পেয়ে যাবে। রিস্টোর ভার্সন একটা রয়েছে, দেখবে, ওই ভার্সনটা দেখো। আমি বলবো ছবিটা তোমাদেরকে একটা দারুণ একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। এবং হ্যাঁ, ডেফিনেটলি দেখার পরে কমেন্টে জানাতে ভুলো না ছবিটা তোমাদের কীরকম লাগলো। অবশ্যই ভালো লাগবে, সেটা বলার কিছু নেই, তবুও আমি তোমাদের থেকে শুনতে চাই ছবিটা তোমার কী এক্সপিরিয়েন্স প্রোভাইড করলো, তোমাদের কী ওপিনিয়ন, তোমরা সেটা কমেন্টে শেয়ার করো। আর যারা ছবিটা দেখেছো, যাদের ছবিটা দেখা আছে, জানি ছবিটা যারা ট্রু সিনেফাইল তারা ছবিটা ডেফিনেটলি দেখেছে। তো দেখে থাকলে কমেন্টে তোমরা শেয়ার করো তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের ছবিটা কীরকম লাগে, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে, অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আলোচনা ভালো লাগে, তো ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।